প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সময়ের পরিবর্তন, যুগের পরিবর্তন, সেই সাথে সাথে কিন্তু মানুষের মন এবং মানসিকতার পরিবর্তন এবং ভাষার পরিবর্তন। আর যেই ভাষা নিয়ে কথা হয় সেই ভাষাই কিন্তু ব্যাকরণের বিষয়। আর ব্যাকরণেরও দিন দিন আস্তে আস্তে অনেক সময় কিন্তু পরিবর্তন হয়ে থাকে। তো আজকের আমাদের আলোচ্য যে বিষয় সেটা হলো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণ কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছে, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো কি, আজকের আমাদের আলোচ্য বিষয় সেটা। তোমরা ব্যাকরণ বই, এই যে বাংলা ব্যাকরণ বই, যেটা বইয়ের মধ্যে প্রথম অধ্যায় এবং প্রথম পরিচ্ছেদ অলরেডি শেষ, এটা হলো দ্বিতীয় পরিচ্ছেদ। তো প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে আছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। তোমরা একটু বই সবাই হাতে নাও, বই, পেন্সিল, কলম, খাতা। উল্লেখযোগ্য বিষয়গুলো একটু খাতায় নোট করবে, একটু মার্ক করে রাখবে, রাইট ডাউন করবে। আর কিছু বিষয় বইয়ের মধ্যে সরাসরি দাগ দিয়ে রাখবে। যখন বাসায় গিয়ে ঘরে গিয়ে পড়বে তখন এই দাগ দেওয়া অংশগুলো আমি যখন তোমাদের সাথে আলোচনা করছি তখন খুব সহজেই তোমাদের মনে পড়বে। তো যে যত মনোযোগ সহকারে শুনবা এবং মার্ক করে রাখবে, বাসায় গিয়ে তখন তোমার বুঝতে অনেকটা সহজ হবে। আশা করি বই, পেন্সিল, কলম বা খাতা এগুলো তোমাদের হাতে আছে। আজকে আমাদের বিষয় হলো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে এটা আছে। সবাই প্রথমে যাও, ব্যাকরণ যে শব্দটা, ব্যাকরণ শব্দটা তোমরা বইয়ের মধ্যে দেখবা এখানে দেয়া আছে এরকম যে বি যোগ আ যোগ ক্রি যোগ অন, বি যোগ আ যোগ ক্রি যোগ অন। এখানে একটা বিষয় দেখো একটু, ক্রির সাথে এরকম একটা বিষয় দেয়া আছে, ক্রি এ রুট, এরকম যেটা দেয়া আছে এটা অনেকটা প্রকৃতি। যখন তোমরা প্রকৃতি এবং প্রত্যয় পড়বে তখন এটা আবার ডিটেলস একটু বিশ্লেষণ করে দেব। এখন শুধু বলে যাচ্ছি, ধরে নেও। ব্যাকরণ বি যোগ আ যোগ ক্রি যোগ অন, এইভাবে শব্দটা বিশ্লেষণ করা হচ্ছে এভাবে। তাহলে ব্যাকরণের ব্যুৎপত্তিগত বা উৎপত্তিগত বা ব্যাকরণ শব্দের অর্থ, অর্থ হলো বিশ্লেষণ, বিশেষভাবে বিশ্লেষণ, বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে ব্যাকরণ শব্দের অর্থ কি? প্রশ্ন হতে পারে এরকম এমসিকিউতে। তাহলে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। সংজ্ঞা, বিভিন্ন ব্যাকরণবিদ, বৈয়াকরণবিদ যারা ব্যাকরণ লিখেছেন তারা বিভিন্নভাবে ব্যাকরণের সংজ্ঞা দিয়েছে। এখানে যে সংজ্ঞাটা, আসলে ব্যাকরণের সংজ্ঞা ওরকম মুখস্থ করার বিষয় তেমন একটা না, কারণ এখন আর ব্যাকরণের সংজ্ঞা কোথাও কোথাও লিখতে হবে না। তবুও তোমাদের একটু মনে রাখার জন্য এটা একটু দেখবা। সেটা হলে যে শাস্ত্রের কোনো ভাষায় বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশেষভাবে আলোচিত হয় তাকে ব্যাকরণ বলে। একটু মনে রাখবা, এর আগে তোমরা ভাষার সংজ্ঞা পড়েছো যেরকম, এখানে একটু ব্যাকরণের সংজ্ঞাটা সেরকম পড়বে। আচ্ছা, ব্যাকরণ পাঠ করা কেন দরকার, পড়া কেন দরকার, ব্যাকরণ না পড়লে কি, পড়লে কি উপকার, পড়ার প্রয়োজনীয়তাটা বা উপকারটা এখানে একটু আলোচনা করেছে। যে বাংলা ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন, প্রকৃতি ও সেসবের সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং লেখায় ও কথা ভাষা প্রয়োগের সময় শুদ্ধাশুদ্ধি নির্ধারণ সহজ হয়। যেমন তোমরা সাধুচলিত ভাষা পড়েছো, যখন তোমরা জেএসসি পরীক্ষা দিয়েছিলে, 8-এর পরীক্ষা দিয়েছিলে, তখন প্রশ্নের উপরে, বাংলা প্রশ্নের উপরে একটা লেখা ছিল এরকম
যে প্রশ্নের মধ্যে সাধু চলিত ভাষার উত্তরের মধ্যে সাধু চলিত ভাষার মিশ্রণ দূষণীয়। তাহলে এই যে কোথায় সাধু ভাষা কোথায় চলিত ভাষা এবং কোনটা কথ্য ভাষা, এই যে ব্যবহার বিধি পার্থক্য, এটা ব্যাকরণ পড়ে অনেকটা জানা যায়। সে কারণে ব্যাকরণটা একটু পড়া দরকার। ব্যাকরণ পাঠ, ব্যাকরণ পড়া, সেটা আমাদের বলা কওয়া ভাষা শ্রুতি মধুর করা, এটার জন্য দরকার, তোমরা পড়বে। হ্যাঁ, আচ্ছা। বাংলা ব্যাকরণ, যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগ বিধি আলোচিত হয়, তাই বাংলা ব্যাকরণ। এবার চলে আসো মূল বিষয়, ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণে কি কি আলোচ্য বিষয় আছে আমরা ওখানে উপরে লিখেছি, বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয়। এখন এই সময় এসে দেখবা যে বাংলা ব্যাকরণের 4টি মৌলিক অংশ। বাংলা ব্যাকরণের কয়টা মৌলিক অংশ? 4টা মৌলিক অংশ। একটা হলো ধ্বনি, ধ্বনি বা সাউন্ড, ধ্বনি বা সাউন্ড। 2 নম্বরে হলো শব্দ, ওয়ার্ড, শব্দ বা ওয়ার্ড। আর 3 নম্বরে হলো বাক্য, বাক্য সেন্টেন্স। বাক্যকে আমরা কি বলে থাকি ইংরেজিতে? সেন্টেন্স। 4 নম্বরে হলো অর্থ, 4 নম্বরে অর্থ বা মিনিং। হ্যাঁ, তাহলে এটা হলো মৌলিক অংশ। মৌলিক অংশ বলতে এই বিষয়গুলোই মূলত ব্যাকরণের বিষয়। কোনটা ধ্বনি, কোনটা শব্দ, কোনটা বাক্য। এবং শুধু বাক্য হলেই হবে না, সেগুলো অর্থ থাকতে হবে। যদি অর্থ থাকে তাহলে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা, আর যদি অর্থ না থাকে তাহলে সেগুলো আলোচ্য বিষয়ের বাইরে। যেমন একটা ধ্বনি, ধ্বনি মানে শব্দ বা সাউন্ড। হ্যাঁ, এই শব্দ আর সাউন্ড শব্দ কিন্তু এক নয়। এখানে যে শব্দ, এটা হলো ধ্বনির সমন্বিত একটা রূপ শব্দ। আর এটা হলো ধ্বনি বলতে কোনো সাউন্ড, আর এমনি যে শব্দ হচ্ছে, হ্যাঁ, সেটা। যেমন এখন ধ্বনি আমি করলাম কি, আহ, উহ, এটাও ধ্বনি। এখন এইরকম অনেকগুলো, যেমন আ একটা ধ্বনি, মা একটা ধ্বনি, র মিলে কি হলো, একটা শব্দ হলো আমার। এরপরে এরকম একাধিক শব্দ মিলে হবে বাক্য, এবং সে বাক্যের থাকবে একটা অর্থ। এবং এখন এই 4টা মূল বিষয় ব্যাকরণের: ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এবার দেখো যে সব ভাষার ব্যাকরণেই প্রধানত নিম্নলিখিত 4টি বিষয়ের আলোচনা করা হয়। এই অংশটা একটু ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবে। একটা হলো ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এগুলো একটু আলাদা আলাদা। ব্যাকরণের মধ্যে অনেক বিষয় আলোচিত আছে। এখন সেই আলোচনার যে বিষয়গুলো, এর কোন অংশের মধ্যে কোনটা পড়ে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনাটা। তাইলে প্রথমে দেখো ধ্বনিতত্ত্ব, ইংরেজিতে বলছে ফোনোলজি। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, মরফোলজি। বাক্যতত্ত্ব বা পদক্রম, সিনট্যাক্স। এবং অর্থতত্ত্ব, সিমেন্টিক্স। এছাড়া আরও একটা বিষয় আছে যেটাকে একেবারে হুবহু ব্যাকরণের বিষয় বলে না, তবে ব্যাকরণের অংশ। এই বিষয়টা নিয়েও ছন্দ, অলংকার, হ্যাঁ, বা অভিধান, অভিধান বা ডিকশনারি তোমরা পড়ো, অনেক সময় তোমাদের হাতে থেকে থাকতে পারে যে বাংলা শব্দ একটা ব্যবহার করলে শব্দটার অর্থ তুমি ভালো করে বুঝতেছ না। এখন এই শব্দটা তুমি অভিধান থেকে খুঁজে বের করবে। ইংরেজি একটা শব্দ, অনেক রকম ডিকশনারি বা অভিধান আছে, বাংলা থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, আবার ইংরেজি থেকে বাংলা, ইংরেজি থেকে ইংরেজি, এরকম বিভিন্ন রকমের অভিধান আছে। এই অভিধানের শব্দগুলো কিভাবে বের করতে হয়, কোন পদক্রম অনুযায়ী, বর্ণনাক্রম অনুযায়ী, বর্ণ অনুযায়ী যে শব্দগুলো সাজানো আছে, সে সমস্ত বিষয়গুলো অভিধান তত্ত্বে আলোচনা করা হয়। এবং ছন্দ ও অলংকার, এইটা হলো কবিতার মধ্যে, কবিতার যে একটা তাল লয় আছে, একটা রিদম আছে,
এই বিষয়গুলো ছন্দ এবং অলংকার শাস্ত্র, এটাও ব্যাকরণেরই অংশ বলা যায়। হ্যাঁ, তবে আমরা মূলত বলতে পারি এগুলোর সাথে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। হ্যাঁ, তো এইখানে এইবার ধরো একটু যে ধ্বনিতত্ত্ব 1 নম্বরে মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালী, মুখ বিহ্বর, জিহ্বা, আলজিহ্বা, কোমলতালু, শক্ততালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয়। তাহলে ধ্বনিগুলো ধ্বনিটা আসতে বা ধ্বনি উচ্চারণ হতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা হয় সেই সমস্তকে বলা হয় বাক প্রত্যঙ্গ। সেগুলোকে কি বলে? বাক প্রত্যঙ্গ। এগুলোর মাধ্যমে বাক প্রত্যঙ্গ জাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে ধ্বনিমূল বলা হয়। বাক প্রত্যঙ্গ অর্থাৎ কথা বলতে গিয়ে আমরা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে থাকি এটাকে বলে বাক প্রত্যঙ্গ। এখন এই বাক প্রত্যঙ্গের মাধ্যমে উচ্চারিত যে ইউনিট বা যে একক, এই একক একেবারে নিচের পর্যায়ে, যেমন আমি ভাত খাই, একটা সেন্টেন্স, একটা বাক্য বলে ফেললাম। এখন এই আমি ভাত খাই, এটা ধরো আমি ভাত খাই, এখানে এইটা একটা পুরো বাক্য। এখন এই বাক্যটার এগুলো একটা একটা আলাদা হলো শব্দ, আবার এই শব্দের মধ্যে এরকম এক একটা হলো আবার ধ্বনি, এরকম এক একটা কি ধ্বনি। তাইলে এইটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, একেবারে প্রথম দিকের অংশ। এই অংশটা হলো বাক প্রত্যঙ্গের মাধ্যমে উচ্চারিত প্রথম অংশ, এটাকে বলি আমরা ধ্বনি। এটাকে আমরা কি বলি? ধ্বনি। ধ্বনির থেকে আসে শব্দ, শব্দের থেকে আসে বাক্য। প্রথমে ধ্বনি, ধ্বনির থেকে শব্দ, শব্দের থেকে বাক্য। তাহলে প্রথমে আসলো ধ্বনি। এখন বাক প্রত্যঙ্গ যা, এরপরে দেখো বর্ণ। বাক প্রত্যঙ্গজাত প্রত্যেকটি ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায় লেখার সময় এক একটি প্রতীক বা চিহ্ন, সিম্বল ব্যবহৃত হয়। বাংলায় এ প্রতীক বা চিহ্নকে বলা হয় বর্ণ বা লেটার। যেমন বাংলায় বক কথাটির আরবি, ফার্সি, উর্দুতে বক কথাটির প্রথম ধ্বনিটির প্রতীক রূপে ব্যবহৃত হয়েছে ব। প্রথম কথাটা কি হয়েছে? এরকম ব। ইংরেজিতে আছে বি বা এরকম। হ্যাঁ, আবার দেখো আরবি, ফার্সি, উর্দু, আরবি, ফার্সি, উর্দুর বর্ণমালাগুলো প্রায় একই রকম। সেখানে এটা আছে এরকম বা, এটাকে বেও বলে অথবা বা বলে। হ্যাঁ, তাইলে এই যে এটা হলো যে ধ্বনিটাকে একটা রূপে রূপায়িত করতে বা ধ্বনিটাকে প্রকাশ করতে যে সিম্বল বা প্রতীক ব্যবহৃত হয় সেটা হলো বর্ণ। ধ্বনিটাকে প্রকাশ করার জন্য যে প্রতীক বা সিম্বল ব্যবহৃত হয় সেটা হলো কি বর্ণ। তাইলে বাংলায় আমরা এরকম দেখো, এই যে ব বা বি বা বে, আরবিতে বে বা এরকম করে বি, ব, বি, বা এরকম করে বর্ণগুলো সিম্বলাইজ করে বা প্রতীক কি চিহ্ন হিসেবে ব্যবহৃত করে এটাকে আমরা লিখিত রূপে নিয়ে আসি। ধ্বনিটাকে আমরা কি দেই? একটা লিখিত রূপ দেই। এরপরে যাও ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনি সংযোগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, নত্যসত্ত্ব বিধান ইত্যাদি বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে কি? যে ধ্বনি, ধ্বনির পরিবর্তন, নত্যসত্ত্ব বিধান, এটা হলো মূলত ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। অনেক সময় প্রশ্ন থাকে নত্যসত্ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? তাহলে নত্যসত্ত্ব বিধান ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়।
মনে থাকবে তো? সন্ধি, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এগুলো কিন্তু এমসিকিউ, এরকম প্রশ্ন থাকবে, একটু সুন্দর করে ধরে রাখো। এবার রূপতত্ত্ব। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়। এই যে এরকম একটা ধ্বনি, একটা ধ্বনি, একটা ধ্বনি, এটা একটা ধ্বনি, এখানে এটা, এখানে এটা। এখন এখানে দেখো, এই দুটো ধ্বনির মিলনে হয়েছে একটা শব্দ, দুটো ধ্বনির মিলনে একটা শব্দ। তাহলে এরকম এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়। শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। শব্দের ক্ষুদ্রাংশকে কি বলে? রূপ। এজন্য এটাকে রূপতত্ত্ব বলা হয়। অনেক সময় প্রশ্ন থাকে এরকম, শব্দের আর এক নাম রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, এরকম অপশন থাকবে। তাহলে শব্দের আর একটা নাম কি? রূপতত্ত্ব। তাহলে রূপ গঠন করে শব্দ, সেই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলা হয়। আবার এরকমও কিন্তু প্রশ্ন হতে পারে, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব ইংরেজি প্রতিশব্দটা কি? মরফোলজি। একটু সাথে সাথে এই ইংরেজি প্রতিশব্দগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। পারবে না? চেষ্টা করবা, একটু পড়লেই পারবে। তাহলে শব্দ বা রূপতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কি? মরফোলজি। এবার আসো বাক্যতত্ত্ব। মানুষের বাক প্রত্যঙ্গজাত ধ্বনি সমন্বয়ে গঠিত শব্দ সহযোগে সৃষ্ট অর্থবোধক বাক প্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় বাক্য বা সেন্টেন্স। বাক্যের সঠিক গঠন প্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন, বিয়োজন, এদের সার্থক ব্যবহারযোগ্যতা, বাক্য মধ্যে শব্দ বা পদের স্থান বা ক্রম, পদের রূপ পরিবর্তন ইত্যাদি বিষয় বাক্যতত্ত্বে আলোচিত হয়। বাক্যের মধ্যে কোনো পদের পর কোন পদ বসে, কোন পদের পর কোন পদ, যে কোনোভাবে একটা বসিয়ে দিলেই কিন্তু বাক্য হবে না। এটা আবার আলাদা একটা চ্যাপ্টার আছে, তোমরা সেই চ্যাপ্টারে যখন যাবে তখন আলাদা করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে অর্থের প্রয়োগের দিক থেকে আবার বাক্যের প্রকারভেদ আছে। তাহলে এখানে আমরা যা একটু বলে যাই, তাহলে কোন পদের স্থান কোথায়, বাক্যতত্ত্বে এসবের পূর্ণ বিশ্লেষণ থাকে। বাক্যতত্ত্বকে পদক্রমও বলা হয়, এটাও একটা প্রশ্ন। বাক্যতত্ত্বকে কি বলা হয়? এরকম চারটা অপশন থাকবে, তার মধ্যে হয়তো একটা থাকলো পদক্রম। তাহলে বাক্যতত্ত্বকে পদক্রমও বলা হয়। আবার পদক্রম কোন অংশটাকে বলা হয়? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, এর মধ্যে পদক্রমের সাথে সম্পর্কিত কোনটা? বাক্যতত্ত্ব। এভাবেও কিন্তু প্রশ্ন হতে পারে। অর্থতত্ত্ব ৪ নম্বরে, শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন মুখ্যার্থ, গৌণার্থ। মুখ্যার্থ মানে মূল অর্থ যেটা, আর গৌণ যেটা অপশনাল বা যেটা তুলনামূলক কম প্রয়োজনীয় বা কম ব্যবহৃত। তারপরে বিপরীতার্থ ইত্যাদি হলো অর্থতত্ত্বের আলোচিত বিষয়। বাংলা ব্যাকরণের আলোচনায় ব্যবহৃত কতিপয় পারিভাষিক শব্দ, এই জিনিসগুলো অনেক সময় এমসিকিউতে তো এখন আসবেই, তাছাড়া তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবে, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যাবে, তখনও পাবে। এরপরে যদি তোমাদের একটু উচ্চশিক্ষায় যেতে চাও, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দিতে চাও, তখন এগুলো অনেক সময় পরীক্ষায় আসে, ভর্তি পরীক্ষায়। আবার যদি কখনো তোমরা চাকরি করতে চাও, তাহলে সেই চাকরির পরীক্ষাতে এগুলো অনেক সময় এসে থাকে। এজন্য এটা একটু সংজ্ঞার মতো, ডেফিনেশন বা সংজ্ঞা, তোমরা এখানে একটু এই সংজ্ঞার মতো করে এগুলো একটু মুখস্থ করে রাখবে। হ্যাঁ, যেমন ধরো আছে বাংলা ব্যাকরণের আলোচনার জন্য পণ্ডিতেরা কতিপয় পারিভাষিক শব্দ ব্যবহার করেছেন। এ ধরনের প্রয়োজনীয় কিছু পারিভাষিক শব্দের পরিচয় নিম্নে প্রদান করা হলো। যেমন কি প্রাতিপদিক, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। যেমন ধরো এখানে একটা উদাহরণ আছে এরকম, দেখুন বলে দিচ্ছি।
যেমন ধরো হাত, আছে কলম। এখন এই হাত আমরা উচ্চারণ করতে গিয়ে আমরা বলবো না হাতি, আমরা বলবো না হাতা, অথবা বলবো না হাতো বা হাতু, এরকম। এখানে সাধারণত উচ্চারণটা হবে এটার নিচে একটা হর্ষন্ত দিয়ে, অর্থাৎ তয়ের সাথে আকার রসিকার দীর্ঘিকার রস্যকার কোনো কিছু যুক্ত না হয়ে সরাসরি সোজা হাত, হাত। আবার এখানে আছে এরকম কলম, কলমের সাথে কোনো জায়গায় কোনো আকার রসিকার দীর্ঘকার বা কোনো বর্ণ যুক্ত না হয়ে সরাসরি বলবে কি কলম। যেমন ধরো যদি আমি বলি এরকম খাব, আমরা কিন্তু এই জায়গাটায় পড়ি সাধারণত খাবো, খেতে চাওয়ার একটা বিষয় খাবো। তাইলে আমরা এইখানে এরকম করে একটা ওকার, এই ওকারটা কিন্তু লেখার সময় আমি হয়তো দিলাম না, কিন্তু উচ্চারণটা আমরা করি ঠিক এরকম খাবো, লিখছি এরকম খাব, কিন্তু উচ্চারণ করি ঠিক এরকম খাবো। এখানে এই বয়ের সাথে একটা অ আছে, বয়ের সাথে কি আছে, এই বয়ের সাথে একটা অ, বা এই বয়ের সাথে একটা ও, এরকম যে একটা বিষয় রয়েছে, এগুলো এরকম বিভক্তি। যেমন ধরো কর, আর এটা হলো কর। যখন এই হর্ষ চিহ্নটা দেয়া হবে না, তখন এখানে কি এরকম একটা ওকারের মতো করে উচ্চারণ করছি আমরা করো। তাহলে এই যে অ, ও, উ বা এরকম আরো কিছু আছে, এগুলো হলো আলাদা করে বিভক্তি। আবার তোমাদেরকে যখন কারকের অংশে যাবে তখন এরকম বিভক্তিগুলো পড়বে, সেই অংশে গিয়ে ডিটেলস বর্ণনা করা হবে। তো এখানে হলো যে বিভক্তিহীন নাম শব্দ, নাম বলতে আবার কিন্তু আরেকটা বিষয় হলো যে ক্রিয়া বোঝাবে না। এরকম করো, খাবো, এগুলো করা, খাওয়া, চলাফেরা, কাজ বোঝায় যেগুলো, সেগুলো বাদে কোনো কিছু নাম বোঝানো হচ্ছে, এবং যেই শব্দগুলোর সাথে কোনো রকম বিভক্তি যুক্ত থাকবে না, এরকম শব্দকে বলা হচ্ছে কি প্রাতিপদিক। মুখস্থ করতে হবে, এগুলো একটু মুখস্থ করার বিষয়, এটা বোঝার সাথে সাথে মুখস্থটাও করে নিতে হবে। তাহলে আমরা বলছি কি যে বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক। এরপরে দেখো সাধিত শব্দ। সাধিত শব্দ হলো কি মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকে বলে সাধিত শব্দ। সাধিত একেবারে সোজা কথা, সাধন করা বা একটার সাথে আর একটা মেলানো। অর্থাৎ কলমটা মৌলিক শব্দ, হাতটা মৌলিক শব্দ। এখন যদি আমি এই হাতের সাথে একটা আকার যোগ করে দেই, তাইলে আর এটা মৌলিক শব্দ থাকবে না, এটা কি হয়ে যাবে সাধিত শব্দ, হাতা। তাইলে এখানে হাত যোগ আ এরকম মিলে হয়েছে কি হাতা, হাত যোগ আ মিলে কি হয়েছে হাতা। তাহলে এটা এরকম হলো কি সাধিত শব্দ। তাইলে মৌলিক শব্দ ছাড়া যত রকমের শব্দ আছে সব শব্দগুলোকেই আমরা কি বলি সাধিত শব্দ। এরপরে সাধিত শব্দ আবার দুই প্রকার, একটা হলো নাম শব্দ আর একটা হলো ক্রিয়া শব্দ। একদম সহজ একটা জিনিস বুঝে রাখবে, নাম বলতে যে শব্দ যে সমস্ত বিষয় দিয়ে কোনো নাম প্রকাশ করা হয় নাম শব্দ, আর ক্রিয়া পদ বা ক্রিয়া যেটা সাধিত শব্দ দুই প্রকার, নাম শব্দ এবং ক্রিয়া। ক্রিয়া হলো যেটা আমরা বলি যে করা, যে কোনো কাজ বোঝায়, যে কোনো কাজ বোঝায় সেটাই ক্রিয়া, আর যে কোনো নাম বোঝায় সেটা নাম শব্দ, আর যে কোনো কাজ বোঝায় সেটা ক্রিয়া শব্দ। এখন তাহলে কি আছে যে প্রত্যেক নাম শব্দ এবং ক্রিয়া শব্দের আবার দুটো অংশ আছে, যেমন প্রকৃতি ও প্রত্যয়, প্রকৃতি এবং প্রত্যয়। এখন প্রকৃতিটা কি, প্রকৃতিটা হলো যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে
আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে। যেমন একটু আগেই তোমাদেরকে আমি দেখিয়েছি হাত। এখন এই হাতটাকে হাতি, হাতটাকে হাতা, হাতটাকে আরো অনেক রকমের শব্দ বানানো যাচ্ছে। এখন যদি আমি এই রস্যিকার বাদ দেই, এই আকার বাদ দেই, রস্যুকার বাদ দেই, দীর্ঘকার বাদ দেই, বা এরকম আরো যেগুলো থাকবে সেগুলোকে যদি বাদ দেই, এখন বাদ দিয়ে এই যে শব্দটা এসেছে এটাকে কিন্তু আর ছোট করা যাবে না। যদি এটাকে ছোট করে ফেলি তাহলে আলাদা করে আর মিনিং থাকবে না, অর্থ থাকবে না। তাহলে যেই শব্দগুলোকে ভাঙতে ভাঙতে একটা ক্ষুদ্রতম, একটা ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা হয়, যেখানটা ভাঙলে যার কোনো অর্থ আর থাকবে না, তখন সেইটা হলো কি প্রকৃতি। তখন সেটাকে কি বলে? প্রকৃতি। এখন প্রকৃতি আবার দুই প্রকার, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতিটার আরেকটা নাম হলো ধাতু। ক্রিয়া প্রকৃতির আরেক নাম কি? ধাতু। এটাও একটু মনে রাখবে, এমসিকিউর মধ্যে থাকে অনেক সময় এটা। তাইলে নাম প্রকৃতিটা হলো কি হাতল, ফুলেল, মুখর, এরকম। যেমন ধরো হাতল, হাতল, এখানে হলো হাত যোগ ল। এখন এটাকে যদি তুমি আবার ভাঙাও, আলাদা যদি এরকম করো, হাত ত ল, এরকম আলাদা আলাদা করে ভাঙলে এখানে আর কিন্তু এটার কোনো অর্থ থাকবে না। হ্যাঁ, তাহলে অর্থাৎ যেই শব্দ এখানে আছে, যে এগুলোকে বিশ্লেষণ করলে আমরা পাই হাত যোগ ল, ফুল যোগ এল, মুখ যোগ র, মুখর বা বাচাল। এখানে হাত, ফুল, মুখ শব্দগুলোকে বলা হয় প্রকৃতি বা মূল অংশ। হাত, ফুল, মুখ এগুলো কি প্রকৃতি, অর্থাৎ এগুলোকে আর ছোট করলে এই অংশের আর কোনো অর্থ থাকবে না। আবার যেমন ধরো মুখর, মুখ যোগ র, এখানে এইটা হলো প্রকৃতি, এটার সাথে এইটা বিভক্তি যুক্ত হয়ে মুখর হয়ে যায়। মুখর মানে হলো তখন বাচাল। এরকম। পরের পৃষ্ঠায় যাও। আবার ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি অনেকটা ওই যে বলেছি যে কোনো কাজের সাথে সম্পর্কিত বোঝায় এরকম শব্দ সাধারণত ক্রিয়া, এবং সেই বিষয়গুলো সেই রকম শব্দ। যেমন চলন্ত, জমা ও লিখিত, এই শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই চল যোগ অন্ত, চলমান, জম যোগ আ, জমা, সঞ্চিত করা বা জমা করা, সঞ্চয় করা। তারপরে আছে লিখিত, লিখ যোগ ইত, লিখিত যা লেখা হয়েছে, এখানে চল, জম, লিখ, এই যে এগুলো হলো কি ক্রিয়ামূল বা ক্রিয়ার মূল অংশ। এরকম এখানে যে বিষয়গুলো পেয়েছো, যে এগুলোকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু। আবার ক্রিয়া প্রকৃতি বা ধাতু, তাহলে প্রকৃতির আর একটা বিষয় কি নাম হলো ধাতু। তাইলে আমরা এখানে কিন্তু যে বিষয়গুলো, এই জায়গাটার এই অংশগুলো, আজকের অধ্যায়ের বিষয়গুলো একটু বেশি মুখস্থ করতে হবে। এরপরে দেখো প্রত্যয়। শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। তাহলে এখন এই যে আমরা হাত যোগ ল, এই লটা হলো প্রত্যয়। মুখ যোগ র, এখানে এই রটা হলো প্রত্যয়। তাহলে আর দুইটার সাথে যখন যুক্ত হয় তখন, যেমন হাত যোগ ল, যে শব্দটা হলো হাতল, এই হাতলটাকে বলা হয় প্রত্যয়ান্ত শব্দ। অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয় যোগ করে যে শব্দটা হলো সেটা হলো প্রত্যয়ান্ত শব্দ। প্রকৃতি এবং প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ যুক্ত হলো সেটাকে বলা হয় প্রত্যয়ান্ত শব্দ। তাইলে এটা হলো প্রকৃতি, এটা হলো প্রত্যয়, এটা হলো প্রত্যয়ান্ত শব্দ। মনে থাকবে? আচ্ছা, এবার
বাংলা শব্দ গঠনে দুই রকম প্রত্যয় পাওয়া যায়। কয় রকম প্রত্যয়? দুই রকম, তদ্ধিত প্রত্যয় এবং কৃৎ প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় এবং কৃৎ প্রত্যয় একটু বর্ণনা দেয়া আছে। এগুলো বলছি যে এই অংশটায় সবটুকুই প্রায় সংজ্ঞা, আর এই সংজ্ঞাগুলো একটু মুখস্থ করে রাখতে হবে, একটু মনে রাখতে হবে। দ্বিতীয়টা, প্রথমটা হলো তদ্ধিত প্রত্যয়। শব্দমূল বা নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ নাম, ওই যে আগেই বলেছি, নাম এবং ক্রিয়া, নাম এবং ক্রিয়া দুইটা বিষয়ের সাথে প্রত্যয়ের সম্পর্ক। তাইলে যেটা দিয়ে নাম বোঝায় সেটা একটা, আর যেটা দিয়ে কাজ বোঝায় সেটা একটা। নাম বোঝায় সেটা হলো তদ্ধিত প্রত্যয়, আর যেটা কাজ বোঝায় সেটা হলো কৃৎ প্রত্যয়। একদম সহজ বিষয়, মনে রাখবে এখানে। তাইলে প্রত্যয় নাম সাথে সম্পর্কিত তদ্ধিত, আর কাজের সাথে সম্পর্কিত কৃৎ। ক্রি দিয়েই আমরা কিন্তু বুঝি যে ক্রি মানে কাজ করা, করা থেকে কাজ করা, এরকম কৃৎ প্রত্যয়। তাইলে একটু সংজ্ঞাটা দেখো, যে শব্দমূল বা নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। উদাহরণগুলো আগেই বলেছি, এখানে আরো দেয়া আছে। আর কৃৎ প্রত্যয় হলো ধাতু বা ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। তারপরে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ, এবং কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদান্ত শব্দ। এটা একটু মুখস্থ করে রাখবে যে নাম তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ, এবং কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদান্ত শব্দ। যেমন হাতল ফুলেল মুখর, এগুলোকে বলছে তদ্ধিতান্ত, এবং চলন্ত জমা লিখিত, এগুলো হলো কি কৃদান্ত শব্দ। এরপরে আসো উপসর্গ। বাংলা ভাষায় তিন রকমের উপসর্গ আছে। একটা হলো সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ। বাংলা, সংস্কৃত, বাংলা এবং বিদেশি উপসর্গ। আচ্ছা, উপসর্গটা কি? উপসর্গটা হলো যে শব্দ বা ধাতুর পূর্বে, শব্দ বা ধাতুর পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ, সংকোচন ঘটিয়ে থাকে। যেমন ধরো একটা সহজ জিনিস দেখাই তোমাদেরকে। জয়, জয় একটা শব্দ। এখন এই জয় শব্দটার সাথে যে উপসর্গ ব্যবহৃত হয়, যেমন পড়া, পড়া একটা উপসর্গ। পড়াটা যখন জয়ের সাথে মিলেছে তখন পরাজয়, জয়ের বিপরীত শব্দ হয়ে গেল। আবার দেখো জয় শব্দটা আছে, জয়ের আগে একটা বি যুক্ত হলো, তাইলে বিজয়। তাইলে এখন এই জয়ের সাথে উপসর্গ যুক্ত হয়ে এখানে অর্থের পরিবর্তন ঘটিয়ে দেয়া হচ্ছে। তাইলে উপসর্গের কাজ কি? মৌলিক শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হয়ে এই শব্দের অর্থের বিভিন্ন রকম পরিবর্তন, পরিবর্ধন নিয়ে আসে। কখনো কখনো বিপরীতার্থক শব্দ তৈরি হয়ে যায়। তাহলে আবার দেখো যে বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলো নিজস্ব কোনো অর্থ না থাকলেও শব্দ বা ধাতুর পূর্বে ব্যবহৃত হলে অর্থবাচকতা সূচিত হয়। অর্থাৎ এখন যদি আমি শুধু বলি বি বা পড়া, এই শব্দ, এই উপসর্গগুলোর কোনো অর্থ আসে না, কিন্তু যখন শব্দের সাথে এটা যুক্ত হয়েছে তখন কিন্তু এটার আলাদা অর্থ হয়ে গেছে। পরাজয়, বিজয়, হ্যাঁ, এরকম। এবার যে যেমন পড়া একটি উপসর্গ, এর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু জয় শব্দের পূর্বে যুক্ত হলো পরাজয়, এটি জয়ের বিপরীতার্থ। সেইরূপ দর্শন অর্থ দেখা, এর আগে উপসর্গ যুক্ত হয়ে হলো প্রদর্শন, অর্থাৎ সম্যক রূপে দর্শন বা বিশেষভাবে দেখা। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে তোমাকে আমি বললাম
যে বোর্ড একটু দেখো তো, তুমি বোর্ডটা দেখলে, আর প্রদর্শনটা এটা হলো দর্শন, আর প্রদর্শনটা হলো বিশেষভাবে ভালোভাবে দেখা, মানে কোন জায়গায় কি লিখেছি, কোন অংশে কি আছে, বোর্ডটা পরিষ্কার কিনা ময়লা আছে, অথবা কোন অংশের থেকে লেখা আছে, কোন অংশ ফাঁকা আছে, কোন অংশ পরিপূর্ণ আছে, সব ভালো করে দেখার বিষয়টাকে হলো প্রদর্শন। হ্যাঁ, এরকম করে। তাহলে বাংলা ভাষায় 3 প্রকারের উপসর্গ আছে। কয় প্রকারের? 3 প্রকারের উপসর্গ আছে। এখান থেকে একটু এগুলো দেখে নেবে। ওই যে এখানেও কিন্তু ওই শব্দের উৎপত্তিগত যে দিক থেকে আমরা প্রায় 5টা ভাগ করেছিলাম, সেরকম অনেকটা এখানে 3টা ভাগ। একটা হলো সংস্কৃত উপসর্গ, তারপরে একটা হলো বাংলা উপসর্গ, আর একটা হলো বিদেশি উপসর্গ। এরকম 3টা উপসর্গ। কয়টা? 3টা। তিনটি উপসর্গ। উপসর্গগুলো একটু মনে রাখতে হবে, দেখতে হবে। প্রথম দেখো যে সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ আছে 20টি। সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। পুরো পড়া, পড়ি, হ্যাঁ, এরকম করে। আর সামনে উপসর্গের একটা অধ্যায় আছে, সেই অধ্যায় যখন যাবে তখন দেখবে সবগুলো সুন্দর করে দেয়া আছে। এরপরে তৎসম উপসর্গ, শব্দ বা ধাতুর পূর্বে ব্যবহৃত হয়, যেমন পূর্ণ একটি তৎসম শব্দ, পরি উপসর্গ যোগে হয় পরিপূর্ণ। এরকম হার, কৃদন্ত একটা উপসর্গে হার শব্দটা আহার, বিহার, পরিহার, উপহার, এরকম একটা শব্দের আগে এরকম অনেক রকমের উপসর্গ আছে, সেগুলো বসে শব্দের পরিবর্তন, পরিবর্ধন, পার্থক্য, বিপরীতার্থক শব্দ অনেক কিছু তৈরি করে দেয়। এবার আছে বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ কি? অ, অনা, অঘা, অজ, আ, আব, নি ইত্যাদি এরকম অব্যয় জাতীয় শব্দাংশ হলো বাংলা উপসর্গ। খাঁটি বাংলা শব্দের আগে এগুলো যুক্ত হয়, যেমন অকাজ, কাজের আগে, কাজ শব্দটার আগে যদি অযুক্ত হয়ে গেল কি? অকাজ। অনাসৃষ্টি বা অনাবৃষ্টি, অনেক সময় আমরা যদি বলি বৃষ্টিপাত, আর বৃষ্টির আগে যদি হয় অনা, তাহলে হবে কি? যখন বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি। তাইলে এরকম বাংলাতেও প্রায় 21টা উপসর্গ রয়েছে। সংস্কৃতিতে আছে 20টা, বাংলা আছে কয়টা? 21টা। আবার বিদেশি উপসর্গ, কিছু বিদেশি শব্দ বা বাংলা শব্দাংশ বাংলা উপসর্গ রূপে ব্যবহৃত হয়ে অর্থের বৈচিত্র্য সৃষ্টি করে। বিদেশি উপসর্গ বিদেশি শব্দের সঙ্গেই ব্যবহৃত হয়, যেমন পাত্তা। পাত্তা অনেক সময় আমরা বলি না, ওকে অত বেশি পাত্তা দিস না। পাত্তা দেয়া মানে গুরুত্ব দেয়া। আবার অনেক দেখা যাচ্ছে পাত্তার আগে লা, লা একটা উপসর্গ, এটা বিদেশি, এটাকে যুক্ত করে হয়ে গেল কি? লা পাত্তা। লা পাত্তা মানে কি? ভেনিশ হয়ে যাওয়া, চলে যাওয়া, হাওয়া হয়ে যাওয়া, আর তাকে খুঁজে না পাওয়া। অনেক সময় বলেন এরকম যে কিরে একেবারে লাপাত্তা হয়ে গেছিস, তোকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, মানে অনেক দিন ধরে যাকে দেখা যায় না, এরকম লাপাত্তা। তাইলে বিদেশি উপসর্গগুলো সাধারণত বিদেশি শব্দের সাথেই ব্যবহৃত হয়ে থাকে। লাস্ট দেখো এবার যে বাংলা ভাষায় দ্বারা, দিয়া, কর্তৃক, চেয়ে, থেকে, উপরে, পরে, প্রতি, মাঝে, বই, অতীত, অবধি, হেতু, জন্য, কারণ, মত, তবে ইত্যাদি শব্দ কখনো অন্য শব্দের সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীনভাবে পদরূপে বাক্যে ব্যবহৃত হয়। এগুলোকে কিন্তু উপসর্গ বলা যাবে না, এগুলো স্বাধীনভাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। আবার কখনো কখনো শব্দ বিভক্তির ন্যায় অন্য শব্দের সঙ্গে প্রযুক্ত হয়ে অর্থ বৈচিত্র্য ঘটিয়ে দেয়, এগুলোকে অনুসর্গ বলে। তো উপসর্গ একটা, অনুসর্গ একটা। অনুসর্গটা হলো এই যে যেগুলো বলেছে, এগুলো যখন কোনো শব্দের সাথে মিলে যায়, মেলে যুক্ত হয়, তখন কিছু অর্থের পরিবর্তন ঘটায়, তখন এটাকে বলে কি?
অনুসর্গ। যেমন কেবল আমার জন্য তোমার এ দুর্ভোগ, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, শেষ পর্যন্ত সবার কাজে আসবে। এগুলো অনুসর্গ। এই যে দিয়ে, তাহলে আমরা শেষের দিকে দেখলাম অনুসর্গগুলো একটু মনে রাখবা তোমরা। অনুসর্গ দিয়ে বাক্যের পরিপূর্ণ অর্থকেও পূর্ণতা দান করে। তাহলে আমরা এই অধ্যায়ে ব্যাকরণের যে আলোচ্য বিষয় এবং কোন অংশে কোন কোন বিষয় আলোচিত হয়ে থাকে, এবং সেই সাথে আমরা পড়েছি কিছু পারিভাষিক শব্দ, এবং তার সাথে পড়েছো তোমরা উপসর্গ এবং অনুসর্গ। এখান থেকে অনেকগুলো এমসিকিউ থাকবে। এমসিকিউগুলো আমি তোমাদেরকে প্রশ্ন আকারে আলাদা করে শীট আকার দিয়ে দেব, সেগুলো একটু ভালো করে মুখস্থ করবে। তবে আগে মূল বইটা একটু কয়েকবার এই অংশটা ভালো করে পড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।